2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে বেশ টানাপোড়েন শুরু হয় বাংলাদেশের। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ভারত তখন বলেছিল দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা শুরু হবে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গেই। দেশে এখন নির্বাচিত সরকার, ভারতের সঙ্গে তবে কতটা বরফ গলল? বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর ঢাকা বা নয়াদিল্লি কোনো পক্ষ থেকে এখনও বেফাঁস কিছু বলা হয়নি। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের দাবি ভারত মানছে না, তবে তার অর্থ এই নয় যে হাসিনা জটে সবকিছু থমকে থাকবে। সম্প্রতি ভারত বোঝাতে চাইছে, ভূ রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থানের কারণে দুই দেশের মধ্যে সখ্য থাকা জরুরি। উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকা ভারতের জন্য যতটা প্রয়োজন, বাংলাদেশের পক্ষে ততটাই আবশ্যক স্থিতিশীলতা জারি রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে হাঁটতে উদ্যোগী হওয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর জানাজায় অংশগ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জয়শঙ্করের হাত দিয়ে নরেন্দ্র মোদী একটি চিঠিও পাঠান তারেক রহমানের কাছে। সেই চিঠিতে গভীর শোক প্রকাশ করেন মোদী। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ উপলক্ষে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লাও ঢাকায় আসেন। ভারতের সংসদের দুই কক্ষেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বাস্তবতা মেনে নিয়ে ইতিবাচক মনোভাবের ইঙ্গিত বিএনপিও দিয়েছে। নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী মোদীও সময় নষ্ট না করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ইউনূস আমলে নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গত নভেম্বরে দিল্লি এসে বৈঠক করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী তিনিই। মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি সংকটেও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। ১.৫ বছর ধরে সহজে ভারতের ভিসা পাওয়ার পথ বন্ধ ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে ভিসা স্বাভাবিক করার কথা ভারত নতুনভাবে ভাবছে।